ছোট গল্পের আসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। আশা করছি সবাই ভালোই আছেন। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা বাঘবন্দি মিসির আলী এই উপন্যাসের চতুর্থ পর্বটি আজ আপনাদের জন্য আমি পড়ে শোনাব। উপন্যাসটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্ব শুনে আসলে অবশ্যই চতুর্থ পর্বটিও ভালো লাগবে। এই উপন্যাসটির সকল পর্বের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সময় করে শুনে দেখবেন আশা করছি। উপন্যাসে যাবার আগে একটা অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি এই উপন্যাসটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক বা একটি কমেন্ট আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয়, তাই উপন্যাসটি ভালো লাগলে একটি লাইক দিয়ে জানাবেন বা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক উপন্যাস বাঘবন্দি মিসির আলীর চতুর্থ পর্ব। মিসির আলীর দিন শুরু হয়েছে রুটিন মতোই। সকালে ঘুম ভাঙতেই দেখছেন মশারির ভিতর দিয়ে খবরের কাগজটা ঢুকিয়ে দেওয়া। একসময় বাসি মুখে খবরের কাগজ পড়ে তিনি আনন্দ পেতেন, এখন পান না, কিন্তু অভ্যাসটা রয়ে গেছে। অভ্যাস সহজে যায় না। খবরের কাগজ পড়তে পড়তেই ইয়াসিন চা নিয়ে আসে, মশারির ভেতরে ঢুকিয়ে গলা খাকারি দেয়। সেই চা না, অতিরিক্ত চিনির কারণে সিরাপ জাতীয় ঘন তরল পদার্থ। ইয়াসিনকে অনেক বলেও চিনি কমানোর ব্যবস্থা মিসির আলী করতে পারেননি। এখন মিসির আলীর গরম সিরাপ খাওয়া অভ্যাস হয়ে গেছে। প্রায়ই তাকে বলতে শোনা যায়, ইয়াসিন, আর এক চামচ চিনি দে। ইংরেজি প্রবচনটা এতই সঠিক, ওল্ড হ্যাবিট ডাই হার্ড, অর্থাৎ পুরনো অভ্যাস সহজে মরে না। মিসির আলীর হাতে খবরের কাগজ, তিনি খবরের কাগজে চোখ বুলাচ্ছেন। হঠাৎ এমন কোনো খবর চোখে পড়ে কিনা যা মনে গেঁথে যায়। এমন কিছু চোখে পড়ছে না। হত্যা ধর্ষণ ছাড়া তেমন কিছুই নেই। মিসির আলীর মনে হলো সব পত্রিকার উচিত এই দুটি বিষয়ে আলাদা পাতা করা। খেলার পাতা সাহিত্য পাতার মতো, ধর্ষণ পাতা হত্যা পাতা। যারা ওইসব বিষয়ে পড়তে ভালোবাসে তারা ওই পাতাগুলিই পড়বে, যারা পড়তে চায় না তারা পাতা আলাদা করে রাখবে। বিশেষ দিনে হত্যা এবং ধর্ষণ বিষয়ে সচিত্র ক্রোড়পত্র বের হবে। পত্রিকায় নতুন একটা বিষয় চালু হয়েছে, জন্মদিনের শুভেচ্ছা। মামনির 1 বছর বয়সপূর্তি উপলক্ষে পিতামাতার শুভেচ্ছা। মিসির আলী বেশ আগ্রহ নিয়েই পড়ছেন। অনেক, পৃথিবীতে আজ যত গোলাপ ফুটেছে সবই তোমার জন্য, তোমার বাবা ও মা। অনেকের ছবি, 2 হাতে ভর দিয়ে সমস্ত পৃথিবীর গোলাপের মালিক হা করে বসে আছে, তার জিভ দেখা যাচ্ছে। শিপ্রা, আজ আমাদের শিপ্রার শুভ জন্মদিন, পৃথিবীর সব দুঃখ করবে সে বিলীন। শিপ্রার নানা নানু, ছোট মামা, ছোট মামি ও রনি। পৃথিবীর সমস্ত দুঃখ যে বিলীন করবে সেই শিপ্রার ক্রন্দনরতা একটা ছবি, শিপ্রার হাতে চকবার। মিসির আলী ছবিটির দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে গেলেন। মেয়েটি কাঁদছে কেন? চোখে মুখে কি চকবারের কাঠির খোঁচা লেগেছে? জন্মদিনের শুভেচ্ছায় শুধু ছোট মামা ছোট মামি আছেন। যেহেতু ছোট মামার নাম উল্লেখ করা আছে, অবশ্যই ধরে নিতে হবে বড় মামাও আছেন। বড় মামা মামি কি আলাদা বাণী দেবেন? তিনি কি পরিবারের সঙ্গে থাকেন না, নাকি বড় মামা মারা গেছেন? শুভেচ্ছার বাণীতে বড় মামা নাই কেন? আরেকটা নাম আছে রনি। এই রনিটাকে কাজিন, মামাতো ভাই? শিপ্রা মেয়েটির কি কোনো খালা নেই? ইয়াসিন চায়ের কাপ মশারির ভেতর ঢুকিয়ে দিয়ে গেছে। যথারীতি গরম সিরাপ মিসির আলী চুমুক দিলেন। তার কাছে মনে হলো মিষ্টি সামান্য বেশি, তবে খেতে খারাপ না। চায়ে চুমুক দিতে দিতে মিসির আলী শিক্ষার্থীর পাতা উল্টালেন। শিক্ষার্থীর পাতা বলে আরেকটা জিনিস খবরের কাগজে চালু হয়েছে। আজ আছে ক্লাস 6-এর বৃত্তি পরীক্ষার প্রস্তুতি বিষয়ে আলোচনা। অগ্রণী গার্লস হাই স্কুলের ফার্স্ট গার্লের ইন্টারভিউ। ভিকারুন্নেসা নুন স্কুলের একজন শিক্ষিকার বৃত্তি পরীক্ষার উপর কিছু টিপস। মিসির আলী প্রথমে পড়তে শুরু করলেন ফার্স্ট গার্ল নাজনীন বেগমের ইন্টারভিউ। তুমি দৈনিক কত ঘন্টা পড়াশোনা করো? আমি দৈনিক 5 থেকে 6 ঘন্টা পড়াশোনা করি। তুমি অবসর সময় কি করো? আমি অবসর সময়ে গল্পের বই পড়ি, টিভি দেখি। তোমার পড়াশোনার পেছনে কার অনুপ্রেরণা সবচেয়ে বেশি কাজ করে? আমার পিতামাতা এবং শিক্ষক শিক্ষিকা। তোমার কি কোনো গৃহশিক্ষক আছে? 2 জন গৃহশিক্ষক আছে। তুমি কি কোনো কোচিং সেন্টারে যাও? আমি একটি কোচিং সেন্টারে সপ্তাহে 3 দিন যাই। তোমার সাফল্যের রহস্য কি? আমি দিনের পড়া দিনেই তৈরি করে রাখি।
তোমার বয়সের ছাত্রছাত্রীদের প্রতি তোমার কি উপদেশ? তোমরা নিয়মিত পড়াশোনা করো। ফার্স্ট গার্ল নাজনীন বেগমের ইন্টারভিউ শেষ করে মিসির আলী ভিকারুন্নেসা নূন স্কুলের শিক্ষিকার কঠিন উপদেশগুলি পড়তে শুরু করলেন। তার খানিকটা মন খারাপ হতে শুরু হয়েছে। তার কাছে মনে হচ্ছে সবাই বাচ্চাগুলির পেছনে লেগেছে। শিশুর স্বপ্ন এবং শিশুর আনন্দ কেড়ে নেবার খেলা শুরু করেছে। শিশুদের শিশুর মতো থাকতে দিলে কেমন হয়? বৃত্তি পরীক্ষা উঠিয়ে দিলে কেমন হয়? পরীক্ষার ব্যাপারটা কি উঠিয়ে দেওয়া যায় না? পরীক্ষা নামের ব্যাপারগুলি রেখে অতি অল্প বয়সেই শিশুদের মাথায় একটা জিনিস আমরা ঢুকিয়ে দিচ্ছি, তোমাদের মধ্যে কেউ ভালো কেউ খারাপ, তোমাদের মধ্যে একদল বৃত্তি পায় একদল পায় না, তোমাদের মধ্যে একজন হয় ফার্স্ট গার্ল নাজনীন, আরেকজন খুব চেষ্টা করেও 10-এর ভেতর থাকতে পারে না। যেদিন স্কুলে রেজাল্ট দেয় সেদিন সে কান্না কান্না মুখে বাড়ি ফেরে এবং তার মা মেয়ের উপর প্রচণ্ড রাগ করেন। এই মাই আবার মেয়েকে গান শেখান, আমরা সবাই রাজা। আমরা যে সবাই রাজা না, কেউ কেউ রাজা কেউ কেউ প্রজা, পরীক্ষা নামক ব্যবস্থাটা তার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেয়। মিসির আলী পত্রিকা ভাঁজ করে রাখলেন, মশারির ভেতর থেকে বের হলেন না। সকালে মশারির ভেতর থেকে তিনি বেশ আয়োজন করে বের হন, যেন তিনি জেলখানা থেকে মুক্তি পাচ্ছেন। সারাদিন কাজকর্ম করবেন, আবার রাত 11টা-12টায় জেলখানায় ঢুকবেন। কলিং বেল বাজছে। মিসির আলী মশারির ভেতর থেকে দেওয়াল ঘড়ির দিকে তাকালেন। কাটায় কাটায় 9টা বাজে। প্রতিমা এসে পড়েছে। সে 9টায় আসবে বলেছিল, ঠিক 9টায় এসেছে। 5-6 মিনিট আগেই হয়তো এসেছে। গেটের কাছে দাঁড়িয়ে 9টা বাজার অপেক্ষা করেছে। এই ধরনের মানুষ খুব যন্ত্রণাদায়ক হয়। মিসির আলী ছোট্ট নিঃশ্বাস ফেললেন। মানুষের সঙ্গ তার কাছে খুব আনন্দদায়ক কোনো ব্যাপার না। তিনি একা থেকে থেকে অভ্যস্ত হয়ে গেছেন। অন্যরা ব্যাপারটা বুঝতে পারে না। মিসির আলীর ধারণা, যেসব মানুষ দীর্ঘদিন একা থাকে এবং বই পড়ে সময় কাটায় তারা অন্যরকম। মানুষকেও তারা বই মনে করে। যে বই তার পছন্দ সে লাইব্রেরি থেকে সেই বই টেনে নেয়। ঠিক একইভাবে যে মানুষটি তার পছন্দ সেই মানুষকে সে ডেকে নিয়ে আসে। কোনো মানুষ নিজে তাদের কাছে উপস্থিত হবে এটা তাদের পছন্দ না। মিসির আলী অপ্রসন্ন মুখে মশারির ভেতর থেকে বের হলেন। বসার ঘরে উকি দিয়ে দেখেন প্রতিমা আসেনি। বেতের চেয়ারে ফতে মিয়া বসে আছে। স্যার কেমন আছেন? মিসির আলী বললেন, ভালো আছি। ফতে বলল, চলে যাচ্ছি তো স্যার, এই জন্য আপনার সঙ্গে দেখা করতে এসেছি, একটু দোয়া রাখবেন। কোথায় যাচ্ছ? গতকাল আপনাকে বললাম না আমি একটা দর্জির দোকান নিচ্ছি, এখন থেকে দোকানেই থাকবো। ও আচ্ছা, আপনাকে একদিন আমার দোকানে নিয়ে যাব। মিসির আলী ফতের সামনে চেয়ারে বসতে বসতে বললেন, ঠিক আছে। আমার একটা আবদার আছে স্যার, যদি রাখেন খুব খুশি হব। কি আবদার? আমার দোকানের প্রথম দর্জির কাজটা আপনাকে দিয়ে করাবো। আপনার জন্য একটা পাঞ্জাবি বা ফতুয়া দিয়ে দোকানের শুরু। আপনাকে কখনো ফতুয়া পরতে দেখি নাই, আপনি কি ফতুয়া পরেন? পোশাক নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, পোশাক নিয়ে আমি তেমন ভাবি না। স্যার আপনি কি নাস্তা করেছেন? না, আমিও নাস্তা করি নাই। ইয়াসিনকে বলেছি আমাদের দুজনের জন্য নাস্তা দিতে, শুধু পরোটা ভাজতে বলেছি। আমি বিরিয়ানি হাউস থেকে মুরগির লটপটি নিয়ে এসেছি। মুরগির লটপটি জিনিসটা কখনো খেয়েছেন? না। হোটেলে অনেক মুরগি রান্না হয় তো, সেই সব মুরগির গিলা কলিজা পাখনা এগুলা কি করবে, ফেলে তো দিতে পারে না। হোটেলওয়ালারা এইগুলো দিয়ে একটা ঝোলের মতো বানায়, এটাকে বলে লটপটি। পরোটা দিয়ে লটপটি খেতে খুবই সুস্বাদু। ও আচ্ছা। ফতে মিয়া হাসতে হাসতে বলল, সকালবেলা এসে আপনার সঙ্গে বকবক শুরু করেছি, আপনার খুব বিরক্ত লাগছে তাই না স্যার? মিসির আলী বললেন, খুব বিরক্তি লাগছে না, তবে কিছুটা যে বিরক্ত হচ্ছি না তা না। অকারণ কথাবার্তা বলতে আমার ভালো লাগে না। ফতে বলল, আমি তো চলেই যাচ্ছি স্যার, এরপর আর রোজ রোজ এসে আপনাকে বিরক্ত করব না। যান হাত মুখ ধুয়ে আসুন, একসঙ্গে নাস্তা খাই। আমি স্যার গসফিতা নিয়ে এসেছি, আপনার ফতুয়ার মাপ নিব। আমি মাপ নেওয়া শিখেছি, আপনাকে দিয়ে বিসমিল্লা করব। মিসির আলী অপ্রসন্ন মুখে বাথরুমের দিকে রওনা হলেন। ফতে মিয়া ঘণ্টাখানেক সময় নষ্ট করবে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এর মধ্যে নিশ্চয়ই প্রতিমা চলে আসবে। সে তো আর সহজে যাবে না, বাজার টাজার নিয়ে আসবে। মহা উৎসাহে মাছ ভাজতে শুরু করবে, ঘর ধোয়া মোছা করবে। প্রতিমার কর্মকাণ্ড এখানেই শেষ হবে না। সে অবশ্যই চেষ্টা করবে তাকে নিজের বাড়িতে নিয়ে যেতে। বাড়াবাড়ি এই মেয়ে করবেই। মানুষের জিনের মধ্যে এমন কিছু কি আছে যা তাকে দিয়ে বাড়াবাড়ি করায়?
ডিএনএ অণুতে প্রোটিনের এমন কোনো বিশেষ অবস্থান যা বাড়াবাড়ি করতে বিশেষ বিশেষ মানুষকে অনুপ্রেরণা দেয়। সেই মানুষ যখন ঘৃণা করে বাড়াবাড়ি ধরনের ঘৃণা করে, সেই মানুষ যখন ঘৃণা করে বাড়াবাড়ির ধরনের ঘৃণা করে, যখন ভালোবাসে বাড়াবাড়ি ভালোবাসে। অনেক অসুখের মতো এটাও যে একটা অসুখ তা কি মানুষ জানে? এখন না জানলেও একদিন জানবে। কোনো ওষুধ কোম্পানি ওষুধ বের করে ফেলবে। যেসব মানুষের বাড়াবাড়ি করার রোগ আছে তারা ট্যাবলেট খেয়ে রোগ সারাবে। একসময় হুপিং কফ, পোলিওর মতো বাড়াবাড়ি রোগেরও টিকা বের হবে। একসময় হুপিং কফ, পোলিওর মতো বাড়াবাড়ি রোগেরও টিকা বের হবে। শিশুদের বয়স 6 মাস হবার আগেই তাদের বাড়াবাড়ি প্রবণতা রোগের টিকা দেওয়া হবে। রাস্তায় রাস্তায় পোস্টার দেখা যাবে, আপনার শিশুকে কি বাড়াবাড়ি প্রবণতার টিকা দিয়েছেন? বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে মিসির আলী বিরক্ত মুখে নিজের দিকে তাকিয়ে আছেন। তার দূরে কোথাও চলে যেতে ইচ্ছা করছে। তার যদি প্রচুর টাকা থাকতো তিনি সমুদ্রের কোনো জনমানবশূন্য দ্বীপে একটা ঘর বানাতেন। আলেকজান্দ্রিয়ার লাইব্রেরির মতো সেখানে বিশাল একটা লাইব্রেরি থাকতো তার। তিনি দ্বীপে ঘুরে ঘুরে বই পড়তেন। ঘুম পেলে বালির উপর শুয়ে ঘুমিয়ে পড়তেন। রবিনসন ক্রুসোর আনন্দময় জীবন। মিসির আলীর চোখ মুখ জ্বালা করছে। তিনি মুখে ঠান্ডা পানির ছিটা দিচ্ছেন, তাতেও জ্বলুনি কমছে না। হঠাৎ তার খুব মেজাজ খারাপ লাগছে। এতটা মেজাজ খারাপ হবার মতো কোনো ঘটনা ঘটেনি। তিনি সমাজে বাস করছেন। সমাজের 8-10টা মানুষের মতোই তাকে থাকতে হবে। সামাজিকতা করতে হবে। কেউ তার সঙ্গে গল্প করতে চাইলে গল্প করতে হবে। কেউ লটপটি নামক বস্তু নিয়ে এসে তার সঙ্গে নাস্তা করতে চাইলে নাস্তা খেতে হবে। কোনো উপায় নেই। তিনি সমাজে বাস করছেন। বাস করার মূল্য তাকে দিতেই হবে। মিসির আলী বাথরুম থেকে বের হয়ে ইয়াসিনকে গরম পানি দিতে বললেন। গোসল করবেন। সকালে গোসল করার অভ্যাস তার নেই। এখন গোসলে যাওয়ার অর্থ কিছুটা সময় নিজের করে পাওয়া। ফতে তার গজফিতা নিয়ে থাকুক একা একা। একা থাকার অভ্যাস করাটাও জরুরি। ফতে সিগারেট ধরিয়েছে, পা নাচাচ্ছে। সে আনন্দেই আছে। তার মুখ হাসি হাসি। সে ঠিক করেই এসেছে আজ মিসির আলী সাহেবকে সে চমকে দেবে। ছোটখাটো চমক না, বড় ধরনের চমক। ছোটখাটো চমকে এই লোকের কিছুই হবে না। ছোটখাটো চমক সে দিয়ে রেখেছে। ঘড়ি না দেখে ঘড়ির সময় বলেছে। আজ তার চেয়ে বেশি কিছু করবে। সকালবেলা মিসির আলী সাহেব যখন তার সামনে এসে বসেছিলেন তখন ফতে পরিষ্কার বুঝতে পারছিল ওনার মাথায় ঘুরছে রনি নামের একজনের নাম। রনিটাকে তিনি বুঝতে পারছিলেন না। রনির সঙ্গে শিপ্রার কি সম্পর্ক তা নিয়ে তিনি চিন্তিত। ফতে ইচ্ছা করলে এই কথাটা বলেও তাকে চমক দিতে পারত। কিংবা সকাল 9টায় যখন এসেছে তখন বলতে পারত 9টার সময় অন্য একজনের আসার কথা। সে আসেনি, আমি এসেছি। যার আসার কথা তার নাম প্রতিমা। ফতে জানে সে ক্ষমতাধর একজন মানুষ। অন্যের মাথার ভেতর সে ঢুকে পড়তে পারে। ছোটবেলা থেকেই পারে। তার ধারণা ছিল সব মানুষই এটা পারে। ব্যাপারটা যে অন্যরা পারে না, শুধু সে একা পারে, এটা ধরতে তার অনেক সময় লেগেছে। ক্লাস 5-এ যখন পড়ে তখন তার চিন্তা হলো সে কি ভাবছে অন্যরা তা বুঝতে পারছে না কেন? অন্যদের তো বুঝতে পারা উচিত। ক্লাসের স্যার যখন তাকে প্রশ্ন করলেন, ফতে বল তিব্বতের রাজধানীর নাম কি? ফতে খুবই অবাক হলো। প্রশ্ন করার দরকার কি? স্যার কেন তার মাথার ভেতর ঢুকে পড়ছেন না? মাথার ভেতর ঢুকলেই তো স্যার জানতে পারতেন তিব্বতের রাজধানীর নাম ফতে জানে না। তবে এই মুহূর্তে জানে, কারণ স্যারের মাথায় নামটা ঘুরছে। তিব্বতের রাজধানী লাসা। এই প্রশ্নের পরে স্যার কি প্রশ্ন করতেন এটাও সে জানে। স্যারের পরের প্রশ্ন, ভুটানের রাজধানীর নাম কি? উত্তরও স্যারের মাথায় আছে, থিম্পু। মানুষের মাথার ভেতর ঢুকতে পারার অস্বাভাবিক ক্ষমতা দিয়ে ফতের কোনো লাভ হয়নি। সে কিছুই করতে পারেনি। এই ক্ষমতার কারণে স্কুলের জীবনটা তার মোটামুটি ভালো কেটেছে। স্যারদের মার খেতে হয়নি, প্রশংসা শুনেছে। ইতিহাসের স্যার তো গর্ব করে বলতেন, ইতিহাসের সন তারিখ সব ফতের মুখস্থ। তার সমস্যা একটা, পরীক্ষার খাতায় কিছু লিখতে পারে না। ক্ষমতা পাওয়ায় ফতের লাভের চেয়ে ক্ষতিই হয়েছে। তাকে সারাক্ষণ চিন্তার ভিতর থাকতে হয়। অন্য কেউ কি আমার মাথার ভিতর ঢুকে পড়েছে? ঢুকে পড়লে ভয়ঙ্কর হবে, কারণ আমার মাথার ভিতর ভয়ঙ্কর সব জিনিস আছে। ফতে তার জীবনটাই কাটালো আতঙ্ক নিয়ে। কেউ অন্যরকমভাবে তার দিকে তাকালেই তার বুক ছ্যাদ করে ওঠে। সর্বনাশ কি হয়েই গেল? কেউ তার মাথার ভেতর ঢুকতে পেরেছে এরকম কোনো প্রমাণ তার হাতে নেই। তবে মাঝে মাঝেই সে লক্ষ্য করেছে তার দিকে তাকানোর সময় কেমন করে যেন তাকাচ্ছে, তার কাছ থেকে দূরে থাকার চেষ্টা করছে।
শিশুদের ব্যাপারে এই ঘটনাটা বেশি ঘটে। বেশিরভাগ শিশুই তাকে দেখলে কাঁদতে শুরু করে। সাধারণ কান্না না, চেঁচিয়ে বাড়ি মাত করে ফেলার মতো কান্না। তখন ফতের ভয়ঙ্কর রাগ লাগে, ইচ্ছে করে আছাড় দিয়ে মাথাটা ফাটিয়ে ফেলতে। আরও একজনের সঙ্গে ফতের দেখা হয়েছিল, যাকে দেখে সে নিজে আতঙ্কে অস্থির হয়েছিল। ঘটনাটা এরকম, ফতের মামা ফতেকে দোকানে পাঠিয়েছিলেন টুথপেস্ট আনতে। ফতে টুথপেস্ট কিনল। স্টেশনারি দোকানের পাশের সিগারেটের দোকান থেকে সিগারেট কেনার সময় হঠাৎ পাশ থেকে একজন ভদ্রলোক বললেন, কিছু মনে করবেন না, আপনার নাম কি? অপরিচিত কোনো মানুষ হঠাৎ এই ধরনের কথা বলে না। ফতে হকচকিয়ে গেল, তার বুকে ধাক্কার মতো লাগলো। ঘটনা কি? লোকটা কি সব বুঝে ফেলেছে? ফতে বলল, আমার নাম ফতে। আপনি কোথায় থাকেন? ফতে ক্ষীণস্বরে বলল, কেন? আপনার বিষয়ে আমার কৌতূহল হচ্ছে, এই জন্যই জানতে চাচ্ছি। ফতে খুব নার্ভাস হয়ে গেল, তার বুক ধরফর করা শুরু হয়ে গেল। সে ইচ্ছে করলে লোকটার মাথার ভেতর ঢুকতে পারে, লোকটা কেন এরকম প্রশ্ন করছে তা জানতে পারে। সমস্যা হচ্ছে, ফতে যখন ভয় পেয়ে যায় তখন তার সব কিছু এলোমেলো হয়ে যায়। তখনও হলো। পায়জামা পাঞ্জাবি পরা একটা লোক, রোগা, থুতনিতে সামান্য দাঁড়িয়ে আছে, শান্ত ভদ্র চেহারা। লোকটা তাকিয়ে আছে তীক্ষ্ণ চোখে। ফতে নিজেকে শান্ত করার জন্য সিগারেট ধরালো। লোকটা বলল, আপনি কি করেন জানতে পারি? ফতে নিজেকে সামলে নিয়ে কঠিন গলায় বলল, আমি কি করি তা দিয়ে আপনার কি প্রয়োজন? লোকটা বলল, প্রয়োজন নেই, শুধুই কৌতূহল। ফতে বলল, এত কৌতূহল ভালো না। এই বলেই সে আর দাঁড়ালো না, হাঁটতে শুরু করলো। কিছু দূর যাবার পর পেছন ফিরে দেখে লোকটা তার পেছন পেছন আসছে। ফতের বুক আবার ধরফর করতে শুরু করলো। সে দৌড়াতে শুরু করলো। তখন ওই লোকটা দাঁড়িয়ে পড়ল, তবে তাকিয়ে রইল ফতের দিকে। দৃশ্যটা মনে পড়লেই ফতের বুক কাঁপে। মিসির আলির ব্যাপারটা ফতে ঠিক ধরতে পারছে না। ফতের যে ক্ষমতা, এই মানুষটার কি সেই ক্ষমতা আছে? মাঝে মাঝে মনে হয় আছে, আবার মাঝে মাঝে মনে হয় নেই। মিসির আলির মাথায় বেশিরভাগ সময় ফতে ঢুকতে পারে না। সন্দেহটা ঠিক সেই কারণেই হয়। যতবার ফতে মিসির আলির মাথার ভেতর ঢুকেছে ততবারই সে ধাক্কার মতো খেয়েছে। লোকটা একসঙ্গে অনেক কিছু চিন্তা করছে। 3-4টা চিন্তা কোনো মানুষ একসঙ্গে করেছে এমন কারোর সঙ্গেই ফতের এর আগে দেখা হয়নি। ফতে মিসির আলির ব্যাপারটা নিঃসন্দেহ হতে চায়, পুরোপুরি জানতে চায় এই মানুষটারও কি তার মতো ক্ষমতা আছে। ফতের মাঝে মাঝে ইচ্ছা করে তার ক্ষমতার ব্যাপারটা মিসির আলিকে খোলাখুলি বলে, কিন্তু তার মন সায় দেয় না। লোকটাকে এটা বলে তার লাভ কি? এমন তো না যে এটা কোনো অসুখ, সে অসুখ থেকে মুক্তি চায়। আগ বাড়িয়ে বললে একজন তার গোপন ব্যাপারটা জেনে ফেলবে। একজন জানা মানেই অনেকের জানা, কি দরকার? মিসির আলির গোসল শেষ হয়েছে, তিনি এসে ফতের সামনের চেয়ারে বসেছেন। ফতে খুবই হতাশা বোধ করছে। মিসির আলির মাথার ভেতর সে ঢুকতে পারছে না। ইয়াসিন এসে পরোটা এবং বাটিতে করে মুরগির লটপটি দিয়ে গেল। ফতে বলল, স্যার খান, এর নাম মুরগির লটপটি। মিসির আলি কোনো কথা না বলেই খেতে শুরু করলেন। ফতে বলল, খেতে কেমন স্যার? মিসির আলি বললেন, ভালো। আপনার কি শরীর খারাপ? না, শরীর খারাপ না, মেজাজ সামান্য খারাপ, কোনো কারণ ছাড়াই। আমি বেশিক্ষণ থাকবো না স্যার, নাস্তা খেয়ে আপনার ফতুয়ার মাপটা নিয়ে কাপড় কিনতে যাব। কী রঙের কাপড় আপনার পছন্দ? মিসির আলি বললেন, কাপড়ের রং নিয়ে আমি মাথা ঘামাই না, শুধু কটকট না করলেই হলো। হালকা নীল রং কিনবো স্যার? কিনতে পারো। কাপড়ের দামটা স্যার আমি দিব, আপনি যদি কিছু মনে না করেন। শুধু দর্জির খরচটা আপনি দিবেন, প্রথম ব্যবসা বিনা টাকায় করা ঠিক না। মিসির আলি বললেন, আমি দর্জির খরচ দেব, কোনো অসুবিধা নেই। আজ সন্ধ্যার মধ্যেই ফতুয়া দোকানে গিয়ে ডেলিভারি নেবেন, কষ্টটা আপনাকে করতে হবে। আচ্ছা করব, ঠিকানা রেখে যাও, আমি সন্ধ্যার পরপরই যাব। মিসির আলি নাস্তা খাওয়া শেষ হয়েছে, তিনি চা খাচ্ছেন। ফতে কয়েকবার চেষ্টা করেও মিসির আলির মাথার ভেতর ঢুকতে পারল না। সে পরিকল্পনা বদলালো, লোকটাকে চমকে দেবার কোনো দরকার নেই। পরে হয়তো দেখা যাবে চমক দিতে গিয়ে এমন কিছু ঘটলো যে উল্টো সে নিজেই চমকালো। লোকটির বিষয়ে আগে সে পুরোপুরি জানবে, তারপর অন্য ব্যবস্থা। ফতে মাপ নেবার জন্য ফিতা বের করলো। দর্জিদের মতোই উঁচু গলায় মাপ বলতে বলতে কাগজে লিখে নিল, লম্বা 29, বুক 34, পুট 6, হাত 12, মুহুরি 16,
গলা 13.5। ফতে বলল, একটু দোয়া রাখবেন স্যার, দর্জির কাজটা যেন তাড়াতাড়ি শিখতে পারি। খবরের কাগজে নকশা করে খবরের কাগজ কেটে কেটে কয়েকদিন চেষ্টা করেছি, আউলা লেগে যায়। মিসির আলি বললেন, সব কাজ সবার জন্য নয়। ফতে সামান্য চমকালো। মিসির আলি এই কথাটা কেন বললেন? তিনি কি কিছু বুঝতে পেরেছেন? না, এটা শুধুই কথার কথা। ফতে বলল, স্যার আপনাকে একটা কথা জিজ্ঞেস করব, যদি কিছু মনে না নেন। জিজ্ঞেস করো। ফতে মিনমিনে গলায় বলল, আমার বিষয়ে আপনার কি ধারণা? তোমার প্রশ্নটা বুঝতে পারছি না, আরও পরিষ্কার করে বলো। আমাকে দেখলে আপনার কি মনে হয়? মনে হয় তুমি সবসময় আতঙ্কে আছো, সবাইকে ভয় পাচ্ছ। ফতে মুখ শুকনা করে ফেলল, ছোট্ট নিঃশ্বাস ফেলে উঠে পড়ল। তার মাথা ঝিমঝিম করছে। এই লোক কি করে বুঝলো সে সবাইকে ভয় পায়? তার ভয় তো সে প্রকাশ করে না, নিজের ভেতর লুকিয়ে রাখে। লুকানো জিনিস জানলো কিভাবে? স্যার আমি যাই। ফতুয়ার মাপ লেখা কাগজটা ফেলে গেছো, মাপটা নিয়ে যাও। লম্বার মাপে ভুল আছে, লম্বা 22, তুমি মাপ নিয়েছ 22-এর, বলেছ 29, লিখেছ 29। মিসির আলি সন্ধ্যা পর্যন্ত ঘরেই থাকলেন। প্রতিমা এলো না। এতে তার টেনশন কমল না। যে কোনো সময় চলে আসবে, এই টেনশন থেকেই গেল। সন্ধ্যায় ফতুয়া আনতে গেলেন। দর্জির দোকান ফতে সুন্দর সাজিয়েছে, ঝলমলে বাতি জ্বলছে। টাকা দিয়ে মিসির আলি ফতুয়া নিলেন। দোকানের মালিক ফতে ছিল না। মিসির আলির কেমন যেন স্বস্তি বোধ করলেন। স্বস্তি বোধ করার কারণটা তার কাছে স্পষ্ট না। মিসির আলি মাথা নিচু করে হাঁটছেন। বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না। তার মনে ক্ষীণ সন্দেহ, বাসায় ফিরে দেখবেন প্রতিমা এসেছে। 1.5 টনে একটা ট্রাক নিয়ে এসেছে। সে ট্রাকে মিসির আলির জিনিসপত্র তুলে অপেক্ষা করছে কখন মিসির আলি আসবেন। এতটাই মেয়ে নিশ্চয়ই করবে না, আবার করতেও পারে। অস্বাভাবিক মানুষ পারে না এমন কোনো কাজ নেই। কাউকে চট করে অস্বাভাবিক বলা ঠিক নয়। মানুষ স্বাভাবিক এবং অস্বাভাবিকের সীমারেখায় বাস করে। একজন স্বাভাবিক মানুষ মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করে, আবার খুবই স্বাভাবিক মানুষ হঠাৎ অস্বাভাবিক আচরণ করে। এখানেও কথা আছে, কোন আচরণগুলিকে আমরা স্বাভাবিক আচরণ বলবো? স্বাভাবিকের মানদণ্ড কে ঠিক করে দেবে? মিসির আলি যে আচরণকে স্বাভাবিক বলছেন, ফতে মিয়া কি তাকে স্বাভাবিক ভাববে? ভ্রু কুঁচকে মিসির আলির ফতের কথা ভাবতে শুরু করলেন। ফতেকে কি খুব স্বাভাবিক মানুষ বলা যায়? মিসির আলি মাথা নেড়ে নিজের মনে বললেন, হ্যাঁ, বলা যায়। মিসির আলি আবারও নিজেকে প্রশ্ন করলেন, ফতেকে কি অস্বাভাবিক বলতে চাইলে বলতে পারে? প্রশ্ন এবং উত্তরের খেলা চলতে থাকলো। কিছু দাবা খেলোয়াড় আছে, সঙ্গী না পেলে নিজেই নিজের সঙ্গে দাবা খেলে। মিসির আলিও ইদানিং তাই করেন। নিজেই প্রশ্ন করেন, নিজেই উত্তর দেন। কাজটা বেশিরভাগ সময় করেন যখন পথে হাঁটেন। এটাও বয়স বাড়ার কোনো লক্ষণ কিনা তিনি জানেন না। একটা বয়সের পর সবাই কি এরকম করে? করার কথা। মিসির আলি নিজের সঙ্গে কথা বলার নমুনা এরকম। ফতের কোন আচরণটা সবচেয়ে অস্বাভাবিক? উত্তর, সে ভীতু প্রকৃতির মানুষ, ভয়ে সে অস্থির থাকে। ভীতু মানুষরা কারো চোখের দিকে সরাসরি তাকায় না, আর তাকালেও খুব অল্প সময়ের জন্য তাকায়। এ ধরনের মানুষ বেশিরভাগ সময় মেঝের দিকে তাকিয়ে কথা বলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ফতে সবসময় চোখের দিকে তাকিয়ে থাকে। প্রশ্ন, সে কেন চোখের দিকে তাকিয়ে থাকে? উত্তর, হয়তো বা চোখের ভাষা পড়তে চায়, হয়তো সে চোখের ভাষা সহজে বুঝতে পারে। প্রশ্ন, তোমার এই হাইপোথেসিস কিভাবে প্রমাণ করবে? উত্তর, খুব সহজেই প্রমাণ করা যায়। চোখে সানগ্লাস পরে তার সামনে বসতে হবে। সানগ্লাসের কারণে তার চোখ দেখা যাবে না, কাজেই ফতে আর চোখের দিকে তাকাবে না। প্রশ্ন, আর কোনো পদ্ধতি আছে? উত্তর, একজন জন্মান্ধের সঙ্গে তাকে কথা বলতে দিয়ে দেখা যেতে পারে। তার অস্বাভাবিকতার আর কোনো উদাহরণ কি আছে? উত্তর, হ্যাঁ আছে, বড় একটা উদাহরণ আছে। প্রশ্ন, বলো শুনি। উত্তর, না এখন বলবো না, আমি পুরোপুরি নিশ্চিত হয়ে নেই। প্রশ্ন, কি আশ্চর্য, তুমি যা বলার আমাকেই তো বলছো, আমি তো বাইরের কেউ না। উত্তর, যে প্রশ্ন করছে এবং যে উত্তর দিচ্ছে তারা একই ব্যক্তি হলেও আলাদা সত্তা। একটি সত্তা অন্য সত্তার থেকে নিজেকে আলাদা রাখতে চাইতেই পারে। মিসির আলি ঘড়ি দেখলেন, 7:30 বাজে। প্রায় 1.5 ঘন্টা তিনি হেঁটেছেন। কোনো এক চিপা গলির ভেতর ঢুকে পড়েছেন। জায়গাটা তিনি চিনতে পারছেন না। একজনকে জিজ্ঞেস করলেন, ভাই এই জায়গাটার নাম কি?
সে এমনভাবে তাকালো যেন খুব গর্হিত কোনো প্রশ্ন তিনি করে ফেলেছেন। জবাব না দিয়ে সে চলে গেল। আরেকজনকে একই প্রশ্ন করলেন। সে নিতান্তই বিরক্ত গলায় বলল, জানি না। অদ্ভুত এক গলি। তার চোখের সামনে দিয়ে কালো রঙের প্রকাণ্ড একটা শূকর কয়েকটা বাচ্চা নিয়ে চলে গেল। মেথরপট্টিতে শূকর পোষা হয়। এই জায়গাটা নিশ্চয়ই মেথরপট্টি না। তিনি কোথায় এসে পড়েছেন? রাত 9টা। ফতে মিয়াকে নিউ মার্কেটের কাঁচা বাজারে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সে এসেছে মুরগি কিনতে। সে 4টা রোস্টের মুরগি কিনবে। ফতের মামির কিছু বান্ধবী কাল দুপুরে খাবে। মামি রাতেই রোস্ট রেঁধে ফেলতে চান। ফতে দাঁড়িয়ে আছে বড় মাছের দোকানের সামনে। বিশাল চকচকে বটি দিয়ে মাছ কাটা হয়। বটির গা বেয়ে রক্ত গড়িয়ে পড়ে। কি অসাধারণ দৃশ্য! ফতের দেখতে ভালোই লাগে। দৃশ্যটা দেখার সময় মেরুদণ্ড দিয়ে শিরশির করে কি যেন বয়। শরীর ঝনঝন করতে থাকে। ফতের বড় ভালো লাগে। মাছটা যদি জীবিত হয় তখন তার আরও ভালো লাগে। আজ একটা কাতল মাছ কাটা হচ্ছে। মাছটা জীবিত, ছটফট করছে। আহ, কি দৃশ্য! মাছ কাটা দেখে ফতে গেল মুরগি কিনতে। ফতে মনের ভেতর চাপা আনন্দ অনুভব করছে। জীবিত মুরগিগুলিকে জবেহ করা হবে। জবেহ করার ঠিক আগে মুরগিগুলি আতঙ্কে অস্থির হয়ে ছটফট করতে থাকে। তখনও ফতের ভালো লাগে। ফতে ঠিক করেছে মুরগি জবে করার সময় সে বলবে মাথাগুলি যেন পুরোপুরি শরীর থেকে আলাদা করা হয়। খুব ছোটবেলায় একবার সে এই দৃশ্য দেখেছিল। বাড়িতে মেহমান এসেছে, মুরগি জবেহ হচ্ছে। ধারালো বটি দিয়ে টান দিতেই মুরগির মাথাটা শরীর থেকে আলাদা হয়ে গেল। যে মুরগি ধরেছিল সে হাত ছেড়ে দিল। কি আশ্চর্য! মাথা ছাড়া মুরগি 3-4টা পা এগিয়ে গিয়ে ধপ করে পড়ে গেল। এই দৃশ্য এর পরে ফতে আর দেখেনি। যতবারই মুরগি কাটা হয় ফতে আগ্রহ নিয়ে এই দৃশ্য দেখার জন্য বসে থাকে। সে নিশ্চিত একসময় না একসময় সে দৃশ্যটা দেখবে। কে জানে, কপাল ভালো হলে হয়তো আজই দেখবে। আজ তার জন্য তাহলে শুভ দিন। নিজের দোকান চালু হয়েছে। ফতে মুরগি কাটতে দিয়ে নিচু গলায় বলল, মুরগির মাথা পুরোটা আলগা করে ফেলেন। মুরগি কাটার লোক বলল, বুঝলাম না, কি কন? ফতে বলল, এক পোজ দিয়ে মাথা আলাদা করে ফেলেন। লোকটা আপত্তি করল না। যা বলা হলো তাই সে করল। ছোটবেলার ঘটনাটা ঘটল না। মাথাবিহীন কোনো মুরগি দৌড় দিল না। ফতে আফসোসের ছোট্ট নিঃশ্বাস ফেলল। এই ধরনের মজাদার ঘটনা রোজ রোজ ঘটে না, হঠাৎ হঠাৎ ঘটে। মুরগির কাটা মাথাগুলি ফতে আলাদা করে পলিথিনের ব্যাগে নিয়ে নিল। কাটা মাথাগুলি নিয়ে একটা মজা করা যাবে। যে বেবি ট্যাক্সিতে করে সে বাড়িতে ফিরবে, মুরগির কাটা মাথাগুলি সেই বেবি ট্যাক্সির সিটে রেখে যাবে। সিটের ওপরে রক্তমাখা মাথা রেখে ফতে নেমে যাবে। পরে যে যাত্রী উঠবে সে বসতে গিয়ে ভয়ে ভিড়মি খাবে, চিৎকার চেঁচামেচি করবে। ফতের ভাবতে ভালোই লাগছে। এই সময় সে কাছে থাকবে না, এইটাই একটা আফসোস। ফতে বেবি ট্যাক্সি বাড়ি পর্যন্ত নিল না, বাড়ির কাছাকাছি এসে ছেড়ে দিল। বেবি ট্যাক্সিওয়ালাকে বাড়ি চেনানো মোটেই ঠিক হবে না। কেন সে মুরগির মাথা সিটে রেখেছে তা নিয়ে দরবার করতে পারে। এইসব সূক্ষ্ম কাজ খুব ঠান্ডা মাথায় করতে হয়, সামান্য 19-20ও করা যায় না। ফতে এই কাজগুলি ঠান্ডা মাথায় করে বলেই এখনও টিকে আছে। কেউ তাকে ধরতে পারেনি, কোনোদিন পারবেও না। 4টা মুরগি নিয়ে ফতে রওনা হয়েছে। তার বেশ মজা লাগছে। সে কল্পনায় দেখতে পাচ্ছে তার পরের বেবি ট্যাক্সিতে যে উঠবে তার দশাটা কি হবে। ধরা যাক স্বামী স্ত্রী উঠেছে। প্রথমে উঠল স্ত্রী। সে বসতে গিয়ে বলল, কিসের ওপর বসলাম গো? স্বামী বলল, তুমি সব সময় যন্ত্রণা করো। স্ত্রী বলল, হাতে যেন রসের মতো কি লাগলো। এর মধ্যে স্বামী উঠে এসেছে, দেশলাই জ্বালিয়ে আটকে উঠছে। হতভম্ব গলায় বলছে, সর্বনাশ, শত শত মুরগির মাথা কোত্থেকে আসলো? 4টা মুরগির মাথাই তখন তাদের কাছে শত শত মুরগির মাথা বলে মনে হবে। ভয় পেলে এরকম হয়। ফতে ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবল, মুরগির মাথা না হয়ে যদি মানুষের মাথা হতো তখন কেমন হতো। 4টা মাথার তখন প্রয়োজন নেই, একটা কাটা মাথাই যথেষ্ট। সিটের এক কোনায় কাটা মাথাটা পড়ে আছে। অন্ধকার বলে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। যাত্রী উঠল, বেবি ট্যাক্সি চলা শুরু করছে। যাত্রী বলল, কে যেন ব্যাগ নাকি ফেলে গেছে। বলেই সে হাত দিয়ে জিনিসটা তুলল। এরপর যে নাটক হবে তার কোনো তুলনা নেই। এই নাটক কল্পনায় দেখলে হবে না, এই নাটক দেখতে হবে বাস্তবে। বেবি ট্যাক্সি নিয়ে ফতেকেই বের হতে হবে। যাত্রী যখন কাটা মাথাটা হাত দিয়ে তুলে ধরে হতভম্ব গলায় বলবে, এটা কি? তখন ফতে খুব স্বাভাবিক গলায় বলবে,
এটা একটা ছোট বাচ্চার কাটা মাথা, সাইডে রেখে দেন। ভাবতেই গা যেন কেমন করছে। মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাচ্ছে, শরীর ঝলমল করছে। কাজটা করতেই হবে। একটা কাটা মাথা নিয়ে বের হতে পারলে অনেক মজা করা যাবে। হয়তো আত্মভোলা টাইপ কোনো যাত্রী উঠেছে, সিটের কোনায় কি পড়ে আছে সে তাকিয়েও দেখছে না। তাকে সে বলল, স্যার, সিটের কোনায় ছোট্ট বাচ্চার একটা কাটা মাথা আছে, একটু খেয়াল রাখবেন, মাথাটা যেন পড়ে না যায়। কিংবা ধরা যাক খুব সাহসী কোনো যাত্রী এসেছে, সে প্রচণ্ড ধমক দিয়ে বলল, এই বেবি থামাও, গাড়ির ভেতর মানুষের মাথা কেন, কোত্থেকে এসেছে, চলো থানায় চলো। সে তখন খুবই বিনীত গলায় বলবে, মাথাটা স্যার আমি এনেছি, শুক্রবার থেকে আর একটা মাথা তুলে ডেলিভারি দিতে হবে, মাল দুটা ডেলিভারি দিয়ে আপনার সঙ্গে থানায় যাব, কোনো সমস্যা নেই। ফতের চোখ চকচক করছে। কল্পনা করতেই এত আনন্দ, আসল ঘটনার সময় না জানি কত আনন্দ হবে। আসল ঘটনার খুব দেরিও নেই, নকল ঘটনা ঘটতে ঘটতেই আসল ঘটনা ঘটে। তার জীবনে সবসময় এরকমই হয়েছে। অতীতে যেহেতু হয়েছে, ভবিষ্যতেও হবে। কোনো এক বর্ষার রাতে দেখা যাবে মাফলার দিয়ে নাক মুখ ঢেকে সে বেবি ট্যাক্সি নিয়ে বের হয়েছে। সেই বেবি ট্যাক্সির প্রাইভেট লেখা সাইনবোর্ড সে খুলে ফেলেছে। এখন তারটা সাধারণ ভাড়ার বেবি ট্যাক্সি। ফার্মগেট থেকে যাত্রী তুলছে, যাবে উত্তরায়। মোটামুটি ফাঁকা রাস্তা, স্বামী, স্ত্রী এবং ছোট্ট একটা বাচ্চা। বাচ্চাটাই প্রথম দেখল, সহজ গলায় মাকে বলল, মা এটা কি? ফতের মামি তসলিমা খানম ফতেকে দেখেই রেগে উঠলেন। ক্ষিপ্ত গলায় বললেন, 4টা মুরগি কিনতে এতক্ষণ লাগে? তুমি কি ডিমে তা দিয়ে মুরগি ফুটিয়ে এনেছ? ফতে কিছুই বলল না। বলার কিছু নেই। সে যদি 5 মিনিটের মধ্যে চলে আসতো তাহলেও তসলিমা খানম চেঁচামেচি করতেন, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে চেঁচামেচি। তখন হয়তো বলতেন, বুড়া মোরগ কোত্থেকে এনেছো? এটা কি রোস্টের মুরগির সাইজ? রোস্টের মুরগি যে মিডিয়াম সাইজ হয় তুমি জানো না? নাকি জীবনে কখনো রোস্ট খাওনি? তোমাকে কি রোস্ট কোনোদিন দেওয়া হয় না? আবার বেয়াদবের মতো চোখে চোখে তাকিয়ে আছো কেন? মামির চেঁচামেচি ফতে গ্রাহ্য করে না, কিন্তু ভাব করে যেন খুব গ্রাহ্য করছে। ভয়ে বুক কাঁপছে। এই অভিনয় সে ভালোই করে, শুধু একটাই সমস্যা, তাকে তাকিয়ে থাকতে হয়। চোখের দিকে না তাকালে সে মাথার ভেতর ঢুকতে পারে না। সমস্যা হচ্ছে, চোখের দিকে তাকালেই লোকজন মনে করে সে বেয়াদবি করছে। তসলিমা খানমের মাথার ভেতর ঢোকা ফতের জন্য খুব সহজ, হুট করে ঢুকে যাওয়া যায়। তবে খুব সাধারণ একটা মাথা, ঢুকে কোনো আনন্দ নেই। এই মহিলার সমস্ত চিন্তাভাবনা সংসার নিয়ে। আজ কি রান্না হবে, ঘর কোথায় নোংরা, ধোপাখানা থেকে কাপড় আনতে হবে, সবুজ রঙের বিছানার চাদরটা কি শেষ পর্যন্ত হারিয়ে গেল, কাজের বুয়া চুরি করেনি তো? এই মহিলার চিন্তাভাবনার মধ্যে শুধু একটাই মজার ব্যাপার আছে। খায়রুল কবির নামের একজন আধবুড়ো মানুষ। এই আধবুড়ো লোকটাকে এই মহিলা ডাকেন বরদা। আধবুড়োটা তাকে ডাকেন পুটুরানি। আধবুড়ো শয়তানটা বিয়ে করেনি, সে বাসাবোর একটা দোতলা বাড়িতে থাকে। ফতে কোনোদিন সেই বাড়িতে যায়নি, তবে বাড়িটা কোথায় কেমন সব জানে। কোন ঘরে কি ফার্নিচার তাও সে বলতে পারবে, কারণ ওই বাড়িটা তসলিমা খানমের মাথায় খুব পরিষ্কারভাবে আছে। তসলিমা খানম স্কুলে পড়ার সময় থেকেই ওই বাড়িতে যেতেন, বিয়ের পরেও যান। আধবুড়ো শয়তানটা তখন তাকে পুটুরানি পুটুরানি করে খুবই নোংরাভাবে আদর করা শুরু করে। একসময় পুটুরানি বলে, বরদা এরকম করলে আমি কিন্তু আর আসবো না, তুমি একা একা থাকো বলে মাঝে মাঝে তোমাকে দেখতে আসি, তুমি এসব কি করো? বুড়োটা বলে, আচ্ছা যা, আর আসতে হবে না। পুটুরানি তখন বলে, দরজাটা বন্ধ করো, দরজা তো খোলা। বুড়োটা বলে, তোর বন্ধ করতে ইচ্ছা করলে তুই কর। পুটুরানি বলে, কে নাকে দেখবে? বুড়ো বলে, দেখুক যার ইচ্ছা। ফতের মাঝে মাঝে ইচ্ছা করছে বুড়োর কথা বলে হঠাৎ সে তার মামিকে চমকে দেয়। যেমন সে খুব সহজ গলায় বলল, মামি, বুধবার যে আপনার বর্দার কাছে যাওয়ার কথা, আপনি যাবেন না? এটা করা ঠিক হবে না, তখন তার আশ্রয় নষ্ট হয়ে যাবে। মামি তৎক্ষণাৎ তাকে বাড়ি থেকে বের করে দেবেন। তবে এখন যদি সে চায় তাহলে এই কাজটা করতে পারে। এখন বাড়ি থেকে বের করে দিলেও তার থাকার জায়গা আছে, সাজঘরে বিছানা পেতে শুয়ে থাকবে। তখন পুটুরানির বিষয়টা নিয়ে মজা করা যাবে। মজাটা এমনভাবে করা যেন কেউ ধরতে না পারে মজার পেছনে সে আছে। ফতেকে আবার বাজারে যেতে হচ্ছে। গরম মশলা এনে বাসায় ঢোকা মাত্র মামি বললেন, টক দই আনোনি কেন? 3টা মাত্র জিনিস আনতে পাঠালাম, এর মধ্যে একটা ভুলে গেলে।
তখন ফতে যদি বলে টক দইয়ের কথা আপনি বলেননি, তাহলে মামি খুবই রেগে যাবেন। আবার ফতে যদি নিজ থেকে টক দই নিয়ে আসে, তাহলেও মামি রাগ করবেন। গলার রগ ফুলিয়ে বলবেন, আগ বাড়িয়ে তোমাকে কে দই আনতে বলেছে? সবসময় মাতব্বরি করো কেন? আলগা মাতব্বরি করবে না। বাজারে যাবার সময় ফতে দেখল সিঁড়ির গোড়ায় লুনা বসে আছে, একা একা খেলছে। হাতের আঙুল একবার খুলছে, একবার বন্ধ করছে। এটা লুনার বিশেষ ধরনের খেলা এবং খুবই পছন্দের খেলাটা। সে ঘন্টার পর ঘন্টা খেলতে পারে। ফতে তার কাছে এগিয়ে বলল, পুটুরানি পুটুরানি। লুনা চোখ তুলে তাকালো, মিষ্টি করে হাসল। ফতে তার কানের কাছে মুখ নিয়ে বলল, পুটুরানি পুটুরানি পুটুরানি। এইবার লুনা ফিসফিস করে বলল, পুটুরানি। ফতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কাজ হয়েছে। এখন লুনা নিজের মনেই পুটুরানি পুটুরানি করতে থাকবে। ফতের মামি ব্যাপারটা খুব সহজভাবে নিতে পারবেন না। লুনার কপালে আজ দুঃখ আছে, চড়থাপ্পড় অবশ্যই খাবে। ভাবতেই ফতের মজা লাগছে। লুনার চড়থাপ্পড়ের চেয়ে মজার দৃশ্য হবে পুটুরানি পুটুরানি শুনে তসলিমা খানম কি করেন সেটা। এই মজার দৃশ্য ফতে দেখতে পাবে না, কি আফসোস। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের লেখা বাঘবন্দি মিশির আলী উপন্যাসের ৪র্থ পর্বটি এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। কথা হবে আবার ৫ম পর্বে। ততদিনের জন্য বিদায়।